সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসকনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে হেফাজতে ইসলামের মিছিল সমাবেশ। ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানোর তীব্র প্রতিবাদ, ভারতের বিরুদ্ধে বিক্ষোভ। পতিত ফ্যাসিস্টরা সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে, অভিযোগ মির্জা ফখরুলের। ফিলিস্তিনিদের প্রতি ঢাকায় শিক্ষার্থীদের একাত্মতা, ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। ইসকনকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রাজধানীর বায়তুল মোকাররমের সামনে সমাবেশে দলটির নেতারা বলেন, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আবারও শাপলা চত্বরে জামায়াতের হুঁশিয়ারি দেন তারা। সনাতন ধর্মের অনুসারীদের সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে জড়ো হন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। এতে অসংখ্য মুসল্লি এবং কয়েকটি ইসলামিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। ভারতের কোনো ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। ইসলামের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব। ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম ও অন্য ইসলামিক দলগুলোর নেতারা বলেন, বিষয়টি নিয়ে গড়িমসি করা হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তৌহিদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র হয় হেফাজত ইসলাম করে বসে থাকবে না, আবার সত্যাযত্ন হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান বক্তারা। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। এই জমায়েত ঘিরে বায়তুল মোকাররম এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে বন্দরনগর চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ইসকন বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনকে নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বন্দরনগর চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। জুম্মার নামাজের পর শহরের জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিল বের করে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা প্রধান সড়ক ঘুরে 1602 নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে এটি শেষ হয়। ইসকনকে নিষিদ্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। সমাবেশে হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসকন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এদিকে লোহাগাড়ার আমিরাবাদে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। পরে আলিফের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তারা নিহত আইনজীবীর পরিবারের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন।
আলিফ হত্যার জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন দুই উপদেষ্টা। ভিডিও ফুটেজ আছে, ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর চট্টগ্রামের আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জন্য ইসকনের অনুসারীদের দায়ী করা হচ্ছে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসেবের লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এই 17 ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এই নির্দেশনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। অ্যাকাউন্ট জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণকান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনারের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার বিকেলে কলকাতায় উপ হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন সহিংস বিক্ষোভ করে। এই ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশের পতাকা পোড়ান এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেন। বাংলাদেশকে নিয়ে গুজব ও সাম্প্রদায়িক উস্কানি বন্ধের দাবিতে আগ্রাসন বিরোধী ছাত্র জনতার ব্যানারে ঢাকায় আজ ভারত বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে ভারত বিরোধী নানা স্লোগান দেন তারা। 8 দফা দাবি তুলে ধরেন গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয়ামিন মোল্লা। তিনি ইসকনকে নিষিদ্ধ করা, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তার ন্যায্য হিস্যা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে তারা বিক্ষোভ মিছিল করেন। এই বিজেপি সরকার, এই মোদী সরকার, তারা বাংলাদেশের গণ অভ্যুত্থানকারী বিপ্লবী প্রতিবাদীদের যে আশা আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন, সেটিকে সমর্থন করছে না। আমরা ভারতকে বলবো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা নাক গলাবেন না। ইসকনকে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে, আমরাও নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগে লোকসভায় 5টি প্রশ্নের লিখিত জবাবে আজ এই কথা জানান তিনি। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে বিভিন্ন সময় হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর সহিংসতার খবর দেখেছে ভারত সরকার। তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সহিংসতা চালানো হয়েছে বলে জানা গেছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত। এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন জয়শঙ্কর। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। এমনটাই উঠে এসেছে ভয়েস অফ আমেরিকার এক জরিপে। জরিপ অনুযায়ী মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। অক্টোবরের শেষে করা এই জরিপে শতকরা 64.1% উত্তরদাতা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগণের জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করছে। অন্যদিকে 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে কম নিরাপত্তা প্রদান করছে এবং শতকরা 17.9% মতে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে পতিত ফ্যাসিস্টরা সীমান্তের ওপারে নতুন ষড়যন্ত্রে লিপ্ত, আর এতে ইন্ধন যোগাচ্ছে ভারতীয় গণমাধ্যম।
এমনই অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবের অর্জন নিজেদের মধ্যে মারামারি ও দ্বন্দ্বের কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কনভেনশনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে। জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখতে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সরওয়ার্দী কলেজ, মোল্লা কলেজ এটসেট্রা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি। একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। বিএনপি মহাসচিবের দাবি, সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত চক্রান্ত চলছে। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের 43তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসকন ইস্যুতে ভারতের বিবৃতির সমালোচনা করেন। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। অশুভ শক্তির ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। কিন্তু দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদের শেষ অংশে থাকছে মিশরীয় শহর গিজার পিরামিড চত্বরে বিশাল প্রদর্শনী নিয়ে প্রতিবেদন। পরের প্রসঙ্গে যাচ্ছি। আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে থাকার দৃঢ়তা প্রকাশ করেন তারা। টানা 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েক হাজার শিশু ও নারীসহ প্রাণ হারিয়েছেন 44,000-এরও বেশি ফিলিস্তিনি। বিশ্বজুড়ে এই নৃশংসতার প্রতিবাদ হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে স্লোগান দেন শিক্ষার্থীরা। আমাদের সংহতিটা মূলত এই কারণেই যে এই যুদ্ধটার সমাধান হোক আর গণহত্যা বন্ধ হোক, ফিলিস্তিন যাতে স্বাধীন হয়, আমরা এটাই চাচ্ছি। তো ইসরায়েলের জায়নবাদীরা যেইভাবে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে নির্যাতন করেছে, একজন মানবতাবাদী হিসেবে এটা আসলে কোনো সমর্থনযোগ্য না। এটা মানবতা বিরোধী কাজ। বিশ্বের প্রত্যেকটি দেশে দেশে আমাদের শান্তি বার্তা ছড়িয়ে যাক। আমরা এই যুদ্ধ চাই না, এই যুদ্ধাবস্থা বন্ধ হোক আর ফিলিস্তিনে আমাদের গাজাবাসীরা মুক্তি পাক। ফিলিস্তিনের যে গণহত্যা, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। ফিলিস্তিনের বড় পতাকা নিয়ে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। পরে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফিলিস্তিনের যে ভূমি, সেই ভূমি ইসরায়েল দখল করতে গিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতার উপর তারা আক্রমণ করে, গুলি চালায় এবং সেখানে যুদ্ধাবস্থা তৈরি এবং যুদ্ধ চলমান আছে। ফিলিস্তিনি মুক্তিকামী জনতার প্রতি আমাদের যে সংহতি, সম্মান, সেটা ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা থেকে ফিলিস্তিনের মানুষ শিগগিরই মুক্ত হবে বলে আশা করেন শিক্ষার্থীরা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। পাশাপাশি সাংবিধানিক পদে দায়িত্বের থেকেও অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। আজ রাজধানীতে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। ভোটার তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে উল্লেখ করে তা হালনাগাদ করা নতুন নির্বাচন কমিশনের জন্য কিছুটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তিনি আরও বলেন, দেশের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী গত কয়েকটি নির্বাচন কমিশন, তাদের শাস্তির আওতায় আনার কথা বলেন বদিউল আলম মজুমদার। বিরুদ্ধে গত কয়েক বছরে হয়েছে বলে আমার জানা নেই। তো এই অপরাধ করে যদি পার পেয়ে যায় তাহলে অপরাধ আরো উৎসাহিত হয়। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। রংপুর মহানগরের একটি মাদ্রাসা থেকে সিয়াম নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মাদ্রাসার শিক্ষক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লীলা বোর্ডিংয়ের 3য় তলার টয়লেট থেকে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিয়ামের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা তাকে বলাৎকারের পর হত্যা করা হয়েছে। বুকে পাথর বেঁধে বাজারে আসছেন রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। দুমুঠো ভাত আর ডালের ব্যবস্থা করাই যেন তাদের কাছে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ বলছেন, আলু পেঁয়াজ কিনতেই পকেটের সব টাকা শেষ হয়ে যায়, সেখানে মাছ মাংস খাওয়া বিলাসিতার পর্যায়ে চলে গেছে। যেই দাম জিনিস, আমরা চাউলের দামে তো কামাই করতে পারি না, তো আমরা তরকারি কাম করতে, আমরা বালামন্দ কোনো সময় খাইতে পারি না। পুরান আলু এমন দিনে 10 টাকা কেজি খেয়েছি, আর পুরান কাঠা আলু 65 টাকা কেজি, 80 টাকা কেজি, তো আমরা কি খাবো? কিছু আমরা খাওয়ার মতো নাই। 1 কেজি চালের দাম 80 টাকা, 70 টাকা। আমার স্বামী যে বুড়া মানুষ, আমার জিফুত নাই। রাজধানীর নাখালপাড়া এলাকায় সবজি কিনতে গিয়ে এই ক্রেতার চাপা কষ্টটা যেন অশ্রুজল হয়ে পেরিয়ে আসতে চায়। ক্ষমতার দ্বন্দ্ব যখন চারিদিকে যুদ্ধের দামামা বাজায়, তখন এসব সাধারণ মানুষের কথা ভাবার সময় কোথায়? নিম্ন ও মধ্যবিত্তের বাজারটাও তাই চাল, নুন, আলু পেঁয়াজেই সীমাবদ্ধ। যে কোনো জিনিস নেবেন আপনি 50-60 টাকা, 70 টাকার নিচে কোনো সবজি নাই। শীতের বাজারে তো দাম থাকা কমার কথা, এই জায়গায় দাম বেশি। যে কোনো একটা মাছ টাছ খাইতে গেলে 200-250 টাকা কেজির কোনো কম নাই। তো গরিব মানুষ এরকম চলতে পারে? 200 টাকা, 400 টাকা, 500 টাকা উপার্জন করে কিভাবে বাজার করে খাবে ভাই বলেন দেখি? সবকিছু দামে বেশি, এখন কোনো কিছু কমার টেন্ডেন্সি নেই, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। বাজারে পুরান আলু বিক্রি হচ্ছে 80 টাকায়, নতুন আলু দামের সেঞ্চুরি হাঁকিয়েছে। দেশি পেঁয়াজ কিনতে খরচ পড়বে 130 টাকা। ফুলকপি, বাঁধাকপি 40 থেকে 45, মূলা, বেগুন, পটল, ঢেঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি দরে। পাড়া মহল্লায় টমেটো এখনো 150 টাকা কেজি। কারণ বাজারের দাম বেশি, আমরা এই জায়গা বেশি আনতেছি, বেশি বিক্রি করতেছি। আমরা মনে করেন বাজার থেকে আনতেছি 70 টাকার বেশি, আলু কিনা পড়ে যায়, তাই না? আমরা 80 টাকা বিক্রি করতেছি। ইন্ডিয়ান পেঁয়াজ 10 টাকা বাড়ছে, আর দেশি পেঁয়াজ 40 টাকা ছিল, আবার 20 টাকা হয়েছিল, না আবার 10 টাকা বাড়ছে। ওইসে এরা অবর দেখে, এরপর গাড়ি কম আসে, যার কারণে একটু দাম বাড়ে আবার কমে। সবজি কিনতেই লোকজনের যেখানে হিমশিম অবস্থা, পাতে মাছ ওঠানো তো আরো দুরূহ। জায়গা থেকে যদি আপনার 800 গ্রাম আসে, 200 গ্রাম শর্ট, তাহলে একটু দামটা বাড়তি, সবাই পারাপারি কারাকারি। আবার 1 কেজি লাগবো, 1.5 কেজি মাল যদি আসে পড়ে, তখন একটু মালটা ড্যাম দাম। 500 টাকা এলে বাজারে এলে মাছ কিনলে তরকারি কিনে যায়, তরকারি কিনলে মাছ কিনে যায়, তাই আমরা চাল ডাল নিমকি দিয়ে। মাছ মাংস তো অনেক দামি, কমে নাই দাম। গরুর মাংসের দাম আছে আগের মতোই, কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকায়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেল আরও 42 ফিলিস্তিনির। স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে অন্তত 53 জন। এ নিয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলা গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত 44,330 জন মারা গেছেন। এমন অবস্থায় জাতিসংঘ আবারও গাজায় চরম দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায় 20 লাখেরও বেশি মানুষ গাজায় বিশুদ্ধ পানি ও চরম খাদ্যাভাবে রয়েছে। জানিয়ে দেব খেলার খবর।
3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারী দল। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। দুর্দান্ত পারফরমেন্সে প্রথম ওয়ানডেতে 154 রানের বড় জয় পেয়েছে বাঘিনীরা। এতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে তারা। এখন ঘরের মাটিতে বাকি 2 ম্যাচেও জয় দিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার প্রথম ধাপটা পেরোতে চাইবে জ্যোতি বাহিনী। সেই লক্ষ্যে মাঠে নামার আগে স্কোয়াডের শক্তি আরও বাড়িয়েছে বাংলাদেশ। প্রায় 2 বছর পর টপ অর্ডারে ফেরানো হয়েছে উইকেট রক্ষক ব্যাটার দিলার আক্তারকে। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংস্টনে ম্যাচ শুরু হবে রাত 9টায়। প্রথম টেস্টে 201 রানে হেরে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। তাই সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই মিরাজদের। মাত্র কয়েক মাসের ব্যবধানে দলের চেহারাটাই যেন পাল্টে গেল। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মিরাজ বাহিনী। ভারত ও সাউথ আফ্রিকার কাছে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 201 রানের বড় হার দিয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। অবশ্য বাংলাদেশের পেস আক্রমণ দুর্দান্ত গতিতেই চলছে, তাই বোলিং নিয়ে চিন্তা না থাকলেও ব্যাটিংটাই বড় দুশ্চিন্তার নাম। তারুণ্য নির্ভর দলের তাই বাড়তি নজর থাকবে ব্যাটিংয়ের দিকে। অ্যান্টিগার ব্যর্থতা ভুলে কিংস্টনে দ্বিতীয় ও শেষ ম্যাচে ভালো করতে বদ্ধপরিকর ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। শরীফুলের পরিবর্তে ফিরতে পারেন নাহিদ রানা। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জয়ের পর ক্যারিবিয়ান দ্বীপে আর সিরিজ জিততে পারেনি টাইগাররা। যদিও সেবার দ্বিতীয় সারির দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। অন্যদিকে প্রথম টেস্টে জয়ের পর সিরিজ হারের কোনো শঙ্কা নেই ক্যারিবীয়দের। শেষ ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে তারা। তবে বাংলাদেশকে ধবলদোলাই করতে চাইবে উইন্ডিজরা। এছাড়া কেমার রোচের নেতৃত্বে পেস ইউনিটও আছে দারুণ ছন্দে। 2 দলের মুখোমুখি 21 বারের দেখায় 15টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশের জয় 4টিতে। বাকি 2 টেস্ট হয়েছে ড্র। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবার একটি ভিন্ন রকম খবর। নীল নদের পশ্চিম তীরে অবস্থিত মিশরীয় শহর গিজা। সেখানকার গিজা পিরামিড চত্বরে আয়োজন করা হয়েছে বিশাল এক প্রদর্শনী, যা দেখতে ভিড় করছেন পর্যটকরা। প্রাচীন স্থাপত্যের সঙ্গে আধুনিক শিল্পকলার মেলবন্ধনের এই প্রদর্শনীর এবার বসেছে 4র্থ আসর। সোনালী আভায় মরুভূমি ও পিরামিডের পটভূমিতে ভাস্কর্যগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে দর্শকের কাছে প্রদর্শনীকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হতে পারে। অক্টোবরে শুরু হওয়া এই প্রদর্শনীর আয়োজন করেছেন নাদিন আবদেল গাফফার ও তার কোম্পানি কালচারভেটর। এতে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকার 12 জন শিল্পী অংশ নিচ্ছেন। অন্যবারের চেয়ে এবারে আসর ভিন্ন, কারণ এশিয়ার শিল্পীরা প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এতে সীমানা পেরিয়ে সম্পর্কের দ্বার উন্মোচন হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি সঙ্গীত আয়োজনও করা হয়েছে, যেখানে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কোরিয়ান লোকসঙ্গীত আরিরাং পরিবেশন করা হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ইসকনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে হেফাজতে ইসলামের মিছিল সমাবেশ। কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানোর তীব্র প্রতিবাদ, ভারতের বিরুদ্ধে বিক্ষোভ। পতিত ফ্যাসিস্টরা সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে, অভিযোগ মির্জা ফখরুলের। ফিলিস্তিনিদের প্রতি ঢাকায় শিক্ষার্থীদের একাত্মতা, ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।